প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই মাঝরাত্রি যারা আমাকে দেখছেন ইয়াং নাইট লাভ বক্সে। ক্যালেন্ডারে পাতা গুনলে আজ এক মহান দিন। এই বিশ্বের শ্রেষ্ঠ বাঙালির উদাত্ত আহ্বানে মুক্তিযুদ্ধের সবচেয়ে অমর কবিতা পড়ার দিন। যে কবিতা আবৃত্তি, যেই কবিতার স্বরে বঙ্গবন্ধুর স্বরে মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হয়েছিলেন, অবশেষে আমরা একটা বাংলাদেশ পেয়েছিলাম। একই সাথে 2020 মুজিববর্ষ, জন্ম শতবর্ষ উদযাপনের বছর, পাশাপাশি আর একদিন পরেই বিশ্ব নারী দিবস। সব কিছু মিলিয়ে আজকে আমাদের দুজন অতিথি রয়েছেন, তাদের সাথে আলাপে যাব। আমার ঠিক ডানে রয়েছেন হুমায়রা বশির এবং রাজা বশির, দু ভাই বোন, এবং একই সাথে আরও একটা বড় পরিচয়, সেটা পরিচয়টা গর্বের, এদেশের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ বশির আহমেদের সন্তান। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। যেটা বলছিলাম যে মুজিববর্ষে নিশ্চয়ই অংশ নেওয়া বা কাজ করার প্ল্যান নিশ্চয়ই হয়েছে বা করা হচ্ছে, একটু যদি দর্শকদের সাথে শেয়ার করা যায়। চেষ্টা তো করছি আমরা কিছু দর্শকদের জন্য নতুন কিছু দেওয়ার জন্য। নতুন একটা গান করার চেষ্টা করছি, ওটা গাজী মজলুম মামুনের লেখা। আর কে কে গাইছে তুমি বলে দাও একটু। আমরা চেষ্টা করব যে এই গানটি 17 মার্চে আগেই আসুক, আমরা এভাবে করেই ট্রাই করছি। এবং এটিতে সুর তো অবশ্যই রাজা বশির দেবে, আমার ছোট ভাই, কম্পোজিশনও তারই থাকবে, এবং ভাই বোনের জুটিটা এইভাবেই হয়। আর ভিডিওগ্রাফিটাও আই থিংক ওই করবে ইনশাআল্লাহ। বাট ভয়েসের ব্যাপারটা আমরা 4 জন থাকতে আমরা প্ল্যান করেছি। আমি, রাজা, ওখানে দিঠি আনোয়ার আর বাপ্পা মজুমদার ভাই। এবং সবাই আসলে সুরের সারথি এবং পরবর্তী প্রজন্মের। সেই ক্ষেত্রে একটা খুব কৌতূহলী প্রশ্ন জানতে চাচ্ছি। আমি আজ থেকে প্রায় বছর 20 আগে, আমি তখন প্রথম আলোতে প্রধায়ক হিসেবে কাজ করি, বশির স্যারের ইন্টারভিউ নিতে গিয়েছিলাম। আমাকে মানে খুবই আদর করে অনেকক্ষণ আমারই ইন্টারভিউ নিলেন এবং প্রায় সারা বেলা ছিলাম। তখন নিশ্চয়ই আপনারা ছোট ছিলেন এবং তখন দেখা হয়েছে। আমিও ছোট ছিলাম, সেজন্য আমাকে বারবার মানে তুমি এসছো, কারণ আমি অনেক স্টাডি করে ভয় ভয় গেছি। বকুল ভাই, কবির বকুল ভাই পাঠিয়েছিলেন। আচ্ছা, তো আজকে খুব মনে পড়ছে। একই সাথে এই কৌতূহলী প্রশ্ন জানতে চাই যে তার সামনে অনেক বাঘা বাঘা শিল্পীরা কিন্তু গান গাইতেই ভয় পেতেন। এটা কিন্তু সত্যি কথা যে হ্যাঁ, কিন্তু পাপা না কখনো ওরকম কোনো কিছু মানে নিজেকে ওইভাবে করে দেখানো যায় খুব গম্ভীর একজন মানুষ বা খুব অহংকারী মানুষ, তা কিন্তু নয়। কিন্তু পাপার পার্সোনালিটিটাই এরকম ছিল, এবং তার ভিতরে যে সঙ্গীতের যে জ্ঞানটা এমনই ভারিক্য তার ভিতরে ছিল। তো আসলে এই জন্যই হয়তো বা মানুষ যখন গাইতো বা তার সামনে গাওয়ার চেষ্টা করতো, তখন তাদের একটু হলেও মনে হতো যে হ্যাঁ, একজন জ্ঞানী মানুষের সামনে আমি গাইছি। সে তো সুর সম্পর্কে যেরকম জানে, সে এক্সপ্রেশন সম্পর্কে সেরকম জানে। সো যেভাবে করে প্রেজেন্টেশন হোক, হ্যাঁ জি ওস্তাদ মানুষ। সেই ক্ষেত্রে জানতে চাই যে রাজা বাবার কাছ থেকে প্রথম পুরো গান তোলা কোনটা? এটা স্কুল লাইফে ছিলাম। আচ্ছা, তার আগে আব্বা যখন লন্ডনে পারফর্ম করতে যান, আচ্ছা, তখন পাপা নিজে লিখে আমাকে 4টি লাইন শিখিয়ে গিয়েছিলেন। তো ওটা ছিল আমার প্রথম গান তোলা পাপার কাছ থেকে। আর হাতে খড়ি তো ব্যাপারটা তো একদম ডিফারেন্ট, একদম বলতে গেলে একদম ছোটবেলা থেকে মা বাবার কাছ থেকে শেখা। আর পুরো গান মানে পুরো একদম অস্থায়ী অন্তর সবকিছু মিলিয়ে যে গানটা, সেটা মনে হয় ক্লাস 3-তে থাকা অবস্থায় সেটা আমার নামেই গানটা ছিল, আমি রাজা মুকুট ছাড়া। ওটা ছিল প্রথম ওনারই লেখা। ওর কথা শুনে আমার এখন খুব ওই কথাটা মনে পড়ছে। আসলে এটা না বললেই নয়, আমারটা আসলে আমার কাছে খুব মনে হচ্ছে যে আমি এটা বলি। আমার গানটিও ছিল প্রথম গান, যেটি পাপারই লেখা ছিল এবং পাপার সুর করা ছিল। এবং আমি তখন মনে হয়
3 বছর বা 4 বছর এরকম বয়স হবে হয়তো, 3 বছরই হবে হয়তো, খুবই একদম আলতো আলতো কথা বলি। তো ওই সময়টাতে পাপা আমার জন্য গান লিখেছিলেন এবং ওটা ছিল আমি হুমা পাখি চাই। কি সৌভাগ্যবান। প্রথম গানটা আমার যেমন আমার নাম দিয়ে করা ছিল, মানে ঈর্ষা করার মতো ব্যাপার। তো ওই গানটা আমার মাথায় এখনো আছে। মানে এখনো যখন ধরেন ফেরদৌসী আন্টি যখন আমাকে দেখেন, আমাকে হুমা পাখি বলেই ডাকেন। মানে অনেকেই এখন পর্যন্ত পাপার কন্টেম্পোরারি যারা আছেন এখনো, আলহামদুলিল্লাহ যারা এখনো আছেন, তারা মানে মোটামুটি সবাই হুমা পাখি বলেই ডাকে। খুব ভালো লাগে। আসলে একজন বশির আহমেদ প্রসঙ্গ নিয়ে আসলে সারা রাত শেষ হয়ে যাবে, খুব স্বাভাবিক। সেক্ষেত্রে আমি একটু ছোট্ট করে শুনতে চাই, বাবা এবং শিল্পী বশির আহমেদের কোন বিষয়টা অবশ্যই মিস করার অনেক প্রসঙ্গ আছে, তারপরও কোন সন্ধ্যাটা, কোন জায়গাটা, কোন গানটা মিস করা হয় আসলে? ইনফ্যাক্ট যেটা বলতে গেলে যে পাপা চলে যাওয়ার পর, বাবা মা দুজনেই চলে যাওয়ার পর আমাদের এমন কোনো সময় যায়নি যে ব্যাপারটা মিস হয় না। যেমন আজকেও ব্যাপারটা এরকম যে আজকেও যখন এখানে যখন নামি, তখন আব্বা যদি থাকতেন তখন জাস্ট নামার পরে কিন্তু একটা ফোন আসতো যে কি রে ঠিক মতো পৌঁছালি। এই যে আমরা যে সিটে বসার আগে কিন্তু আমাদের সাইড থেকে একটা ফোন দিত যে বাবা লাইভে ঢুকছি, দোয়া করো। তো এই বিষয়গুলো আসলে কোন বিষয়টা মিস করি আর কোনটা করি না, এটা একদম জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত সবকিছু। এটা একটা একদিন আমরা যখন পাপা একটু অসুস্থ, মানে ভালোই অসুস্থ তখন হয়ে গেলেন, মানে এটা ছিল মনে হয় মার্চের দিকে, মনে হয় মার্চের দিকে ছিল। বাংলাদেশের একটা প্রোগ্রামে আমরা লাইভে যাচ্ছিলাম। তো ওই দিন মনে হয় আমরা প্রথম মানে পাপাকে ছাড়া ওইভাবে করে যাচ্ছিলাম। তো পাপা বললেন যে দেখ, এতদিন আমরা 4 জন যেতাম, তো আমি যখন একটু অসুস্থ হলাম তখন বললাম তখন থেকে আমরা 3 জন যাই, এখন তোরা 2 জন যাচ্ছিস, ভালো করে গান করবি, ভালো করে মানে দোয়া রইলো। এবং ওই প্রোগ্রামটা টোটালটা পাপা মানে সারা রাত দেখেছিলেন, মানে পুরো প্রোগ্রামটা দেখেছিলেন, মানে ওই অসুস্থ শরীর নিয়ে, তখন কিন্তু বেশ অসুস্থ। আচ্ছা, রাজার সুর করা কোন গানটা শুনেছেন এবং পছন্দ করেছেন? প্রথম না, হ্যাঁ প্রথম বা ভালো লাগার, মানে বশির আহমেদের ভালো লাগার। প্রথমত আব্বা খুবই কম সময় বা খুবই কম আমাকে বলেছেন যে ভালো হয়েছে, কারণ আব্বার প্রথমই এটা থাকতো যদি আমি ফিল করি যে কোনো কিছু ভালো করেছি বা পাপা আমাকে অ্যাপ্রিশিয়েট করেছেন, ওটা আমি আব্বা আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে, এই জিনিসটা আব্বা কখনো করতেন না। আব্বা বলতে তুই যদি চিন্তা করিস যে এটা ভালো হয়ে গেছে তাহলে ওখানেই কিন্তু শেষ। আর আম্মির বিষয়টা ছিল যে অ্যালবামে যে একটু আগে যে আপনার সাথে গল্প হচ্ছিল ক্যাসেটের ব্যাপারটা, ক্যাসেট মানে সেই ক্যাসেটের যুগে বলছি, ক্যাসেট বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরও আমি বলতো এই জায়গাটা না হয়নি, এই জায়গাটা আরেকবার রেকর্ড করলে হতো ভালো। তখন আমরা বলতাম আমি ক্যাসেট তো বের হয়ে গেল, আর কবে করব। যাই হোক, একটা দারুণ কাজ হয়েছে রাজার বশিরের সুরে নারী দিবস উপলক্ষে। না, শুটটা হচ্ছে, আচ্ছা শুটটা সরি, এবং দুজন মিলেই যৌথ একটা প্রয়াস। এইটার প্ল্যান কিভাবে, কখন, এবং 11 জন শিল্পী গিয়েছে আমি যদি ভুল না করি, একটু সুরকারের কাছ থেকে শুনি। আসলে এত দুঃসাহসিকতা করতে একটু মানে বিব্রতই লাগছে, কিন্তু তারপরেও হয়ে গেছে, যতটুকু করার চেষ্টা করেছি। আর এটা আসলে আমাদের 1 বছর ধরে আমরা আসলে প্ল্যান করেছিলাম, গত 1 বছর ধরে যে কিছু একটা করব, কিছু এমন একটি গান করব। তো আমার সাথে যে গীতিকার যিনি আছেন অধরা জাহান, আমরা বেশ অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যে আমরা করব, এটার উপর রিসার্চ হলো কিছু। আমরা গানটি লেখার আগে তার সাথে আমরা অনেক আলাপ আলোচনা করলাম এবং করতে করতে এই গানটি দাঁড়ালো। এবং হ্যাঁ, এবং আস্তে 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 আমরা চিন্তাটা যতটুকু ছোট ছিল ওটা আস্তে 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 অনেক বড় হতে লাগলো। মানে নারী দিবস বলেই কি হুমায়রা শুরু করলো, মানে ব্যাপারটা কি রাজা কি নারী দিবসে গান শুরু করতে পারবে না? না না, তা নয়, একেবারে ইকুয়ালিটি তো হলো না, যে ইকুয়ালিটি নিয়ে এই বছরটা ক্যাম্পেইন করা হচ্ছে। ইকুয়ালিটি আছে, ফুল কম্পোজিশন তার। আচ্ছা, ফুল কম্পোজিশন তার। সুরটা হঠাৎ করে এদিকে চলে আসলো, এইজন্য প্রশ্নটা। গানটার একটা ছোট্ট প্রোমো আমাদের কাছে রয়েছে, ছোট্ট একটু দেখায়, তারপরে আলাপ নেব। প্রিয় দর্শক, নারী দিবস উপলক্ষে তাদের যৌথ উদ্যোগে, যৌথ প্রয়াসে সুর সঙ্গীতে গানটি আমরা ছোট্ট করে দেখে আসি, তারপরে আলাপ করি।
পৃথিবী শোনো, দিন বদলের কথা বলি তোমাদের। শোনো পৃথিবী শোনো, দিন বদলের কথা বলি তোমাদের। একটাই জীবন, একটাই মন, সুন্দর পৃথিবীও একটাই। আমি সেই পৃথিবী একজন হয়ে, তুমি আমি আলগা হয়ে বাঁচতে চাই। দারুণ একটা রেশ থেকে গেল পুরো গানটা দেখার। নিশ্চয়ই আমরা এটা প্রিমিয়ার করলাম, মানে প্রথম প্রোমো চালালাম। থ্যাংক ইউ সো মাচ। এই বিসমিল্লাহটা যত খুব ভালো হয় এটাই দোয়া করবেন। নারী দিবস আর একটা দিন পরেই, সো দারুণ সুর, মানে বলতেই হয়। থ্যাংক ইউ সো মাচ। কে কে গিয়েছেন এবং বললেন তো 1 বছর ধরে কাজ করতে, কে কে শিল্পীদের? শিল্পী হচ্ছেন আমাদের রেসপেক্টেড ফরিদা পারভিন, রেসপেক্টেড আবেদা সুলতানা, তারপর মৌটুসী পার্থাপু আছেন, অনিমা রয় আছেন, আমি আছি, সুকন্যা আছে, নরিন আছে, আর রিসাইটেশন পার্ট একটু আছে ছোট্ট করে, ওটার মধ্যে আবার রূপা চক্রবর্তী দিয়ে আছেন, তারপর অধরা জাহান নিজে আছেন, আর এরপরও আরেকটা ছোট্ট পার্ট আছে, সেটা একটু নৃত্য আছে, ওটাতে আবার মুনমুন মোস্তফা আপু আছেন। সো টোটাল টা মিলে 7 মিনিটের এই গান। 7 মিনিটের গান। কবে কিভাবে পাবে দর্শকরা, একটু যদি রাজা বলুন। জি, এটা আমাদের ইউটিউব চ্যানেল সরগম সাউন্ড স্টেশন, 8 তারিখ 12:15 আমরা প্রিমিয়ার করছি ইনশাআল্লাহ। যাক, এই যে এখন তো গান আসলে এইভাবেই একটা একটা করে মুক্তি দেয়া হয়, এবং আমি একটু জানতে চাই যে নারী দিবসের তাত্ত্বিক আলোচনা আমি যাব না আজকে রাতে, শুধু জানতে চাই যে কিছু একটা মেসেজ নিশ্চয়ই একটা দেবার চেষ্টা হয়েছে। তো সেক্ষেত্রে সামগ্রিকভাবে নারী দিবসের এবারের যে একদম সম অধিকার, এবং প্রতি বছরই বলা হয়, এবার একটু সিম্বলিকভাবে বলা হচ্ছে এবছর, সেক্ষেত্রে এই গানটার কতটা তাৎপর্যপূর্ণ? আপনি ব্রিজ লাইনটাই যদি আপনি শোনেন, তুমি আমি আমরা হয়ে বাঁচতে চাই, সো এখানে কিন্তু আমাদের ইকুয়ালিটি, আমরা কাউকে কোনো কিছু ভিক্ষা করছি না বা আমাদের অধিকারের জন্য কোনো কিছু বলছি না, আমরা বলছি যে উই অল আর ইন আ সেম স্টেজ। একদম। সো আমার একটা ছোট্ট আর্গুমেন্ট আছে, নারী দিবসে কেন শুধু নারীরাই গান গাবে? কেন রাজারা 4 জন বন্ধু কেন থাকবে না? কেন থাকবে? সুরকারের কাছে আমার একটা খুব কেন থাকবে না? ইকুয়ালিটির কথা বলছি, নারী দিবসে আর শুধু নারীরা গান, নারীদের যাই হোক, এটা নিশ্চয়ই বদলাবে। এবার একটু আসি যে ক্যারিয়ার তো বেশ কবছর দুজনারই হয়ে গেল, এবং সেক্ষেত্রে সুর, কম্পোজিশন এবং এভাবে রিলিজ দেওয়াটার কেমন কমফোর্ট, নিজের জায়গা থেকে কেমন লাগছে? যেটা হচ্ছে, কাজ করছি অনেকদিন ধরে। বাবা যখন ছিলেন, তো বাবাকে আমি অ্যাসিস্ট করতাম ছোটবেলা থেকেই। তো তখন ব্যাপারটা ছিল কি, বাবা ছিলেন, আম্মিও ছিলেন, তো বাবা মার সাথে ব্যাপারটা পথ চলাটা সেরকম ছিল। এবং বশির আহমেদের অ্যাসিস্ট্যান্ট তো অনেক বড় পরিচয়। তো আল্লাহর রহমতে পাপার সাথে সেভাবে পথ চলাটা ছিল। তখন ইন্ডিভিজুয়ালি কিছু করব বা নিজের কিছু একটা প্রকাশ হবে, ওভাবে কিন্তু চিন্তা করা হয়নি। তারপর 2014-তে বাবা চলে গেলেন, এরপরে আমাদের পরিবারে একটা, মানে যেটা হয়, শোকের একটা বিষয় চলে আসলো। ইনফ্যাক্ট আমাদের নিউ রিলিজগুলো কিন্তু স্টার্ট করেছি আমরা বেসিক্যালি গত বছর থেকে। গত বছর ওয়ার্ল্ড মিউজিক ডে থেকে আমরা মোটামুটি, না গত বছর না বাবু, আমরা করেছি নারী দিবস থেকে। গত নারী দিবস থেকেই শুরু করেছি। যদি ওভাবে যদি আমরা চিন্তা করি, বর্ষপূর্তি হলো আর ওভাবে যদি চিন্তা করি, তাহলে কিন্তু পাকা 1 বছর হলো যে আমরা মৌলিক কিছু কাজ নিয়ে এভাবে করে আসছি, যে ইউটিউব চ্যানেলে। এটা হচ্ছে, সময় থাকলে কি আমি একটু বলবো? এটা হচ্ছে আমার ছোটবেলায় যখন বাবা মারা যখন আড্ডা দিতাম, তখন ছোটবেলায় না আমি এমনি বদমাশি করে বলতাম যে হুরা প্রোডাকশন। বিষয়টা ছিল HU আর A।
তো হুমায়রা and আচ্ছা রাজা। আচ্ছা ও তো এটা একটা মানে আমি বলতাম যে আমরা দুজন মিলে কাজ করবো, আমরা দুজন মিলে সবকিছু করবো। তারপর এমনি ফান করে করে বলতাম যে আমি হয়তো বাইরে থাকবো ইন্টারনেটে, মানে তখন কিন্তু ইন্টারনেট আসে না, কিছুই ছিল না আমি তখন, হয়তো হ্যাঁ। ইন্টারনেট ওয়ার্ডটা ইউজ করি না, আমি হয়তো এরকম করে বলেছিলাম যে আমি কোনো বাইরে রকম থাকবো, যোগাযোগ হবে তুমি এখানে থাকবা, মানে আমরা দূর থেকে ওইভাবে কাজ করবো। তো ইনফ্যাক্ট আমার বউ থাকে অস্ট্রেলিয়াতে, তো আমার এখন অস্ট্রেলিয়াতে যাওয়া আসা হয়, ওখানে একটা সেট আপ হয়েছে আল্লাহর মতে। তো এখন কিন্তু আমরা কিন্তু ওইভাবে কিন্তু ইনফ্যাক্ট কাজ করছি। আচ্ছা আচ্ছা তো আজকে সকালে যখন আমি জাস্ট বাসায় হাঁটাচলা করছি, তখন আমার মাথায় জাস্ট এটা আসছে যে আরে হুরা প্রোডাকশন তো আসলে একটা ফর্মে আসছে। তো এটার ভিজুয়াল কি হুরা প্রোডাকশনের ব্যানারে? না, এটা এই যে এখনই বলছিলাম যে হুরাটাকে আমি এখন চিন্তা করছি যে HRB প্রোডাকশন দিব। আচ্ছা 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 তো ওটা হচ্ছে হুমায়রা রাজা বশির প্রোডাকশন। হুরা প্রোডাকশনে কিন্তু নট ব্যাড, আমরা একটা হুরাটা কি রাখবো আপনি বলেন তো? নট ব্যাড, আমি খুব মানে ক্যাচ করে। Wow, ছোট একটা হুরাটাই বিরতি নেই এবং এই স্বপ্ন পূরণের গল্প থেকে ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার ইয়াং নাইট লাভ বক্সে। আমরা আজ বিভিন্ন প্রসঙ্গে গান নিয়ে আলাপ আড্ডায় ছিলাম রাজা বশির এবং হুমায়রা বশিরের সাথে। রাজার স্বপ্ন পূরণের কথা, এবং দুজনের সাথে আসলে একসাথে খুব পিঠাপিঠি জড়িত প্রত্যেকটা জায়গায়। সেক্ষেত্রে একটু জানাতে চাই যে আবারও বারবার কিন্তু বাবার প্রসঙ্গ আসবে। বশির আহমেদ এত একটা বড় ক্যানভাস না, মানে এটা সম্ভব না। যেটা কৌতূহল ছিল যে বশির আহমেদ আসলে বাংলাদেশি প্লেব্যাক ইন্ডাস্ট্রির মানে অন্যতম রাজা বলা হয়। এক দুইজন না, তখনকার সময়ের বেশ কজন শীর্ষস্থানীয় নায়কদের লিপে বশির আহমেদের গান যাওয়া মানে সেটার একটা বড় অন্য মাঝে তৈরি হয়। সেক্ষেত্রে প্লেব্যাক তো এখন আসলে কমে গেছে প্রচুর। হ্যাঁ, তো সুরকার হিসেবে বা শিল্পী হিসেবে সেই ক্ষুধাটা কেমন, বা কাজকর্ম কেমন করা হচ্ছে, বা নতুন কোনো কাজ আসছে কিনা হুমায়রা? নতুন কাজ বলতে আসলে আমরা এখন যেটা মনে করি যে এখন আসলে আমাদের পার্সোনাল যে কাজগুলো বেশি আছে, বা আলাদা করে অন্য সুরকারদের যে কাজগুলো আমরা করছি ওগুলোতেই বেশি কনসেন্ট্রেশন বেশি দেয়া হচ্ছে, এবং অন্যান্য স্টেজ শো বলেন ওগুলোতে বেশি যাওয়া হচ্ছে, ওগুলোতেই করা হচ্ছে, টিভি চ্যানেলসগুলোতে গাওয়া হচ্ছে বেশি। ওই সাইডটা একটু কমই আছে, কিন্তু তারপরেও মনে হয় যেন কেন ওই সাইডটা কম থাকবে, কেন আমাদের হবে না, এই ক্ষুধাটা কিন্তু সবসময় থাকে। অবশ্যই স্টেজের ক্ষেত্রে প্লেলিস্টে বাবার কোন গানগুলো রাখা হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবার তো অনেক জনপ্রিয় গান আছে। তো স্টেজে ওঠা মাত্রই যে অনেক সাথে ময়না, আমাকে পড়াতে যদি এত লাগে ভালো, সজনী গো, একটা তালিকা কিন্তু চলে আসে। মানে অডিয়েন্স ডিমান্ড থাকে না যে হ্যাঁ হ্যাঁ ওনারা আসলে এগুলাই বলে, হ্যাঁ দেখো না আমারে তুমি, এগুলাই সব শেষ নেই তো গানের। কারণ আমার কাছে মৃত্যুদিনে আমরা 2 পৃষ্ঠার একটা সংখ্যা করেছিলাম ইত্তেফাকে, এবং গানের লিস্ট দেওয়ার সময় একেবারে তখন আসলে বোঝা যায় যে একটা শিল্পীর ব্যাপ্তিটা কত। আবারও আসি এখনকার কন্টেম্পোরারি মিউজিক অফেয়ারে। রাজা বলছিল যে ভিজুয়াল থেকে শুরু করে সবকিছু, এটা কিন্তু শুধু রাজা না, অনেকেই এখন এই কাজটি করছেন, স্টুডিও ভার্সন ছাড়ছেন। ইনফ্যাক্ট সাধারণ টিকটক থেকে শুরু করে মোবাইল ভিডিও থেকে শুরু করে অনেকেই কিন্তু ভাইরাল হচ্ছে। ভাইরালটা যদি আমি ইতিবাচক সূত্রে দেখি তাহলে কিন্তু এটা একটা গানের একটা বড় প্রচার। সো এটা কি সেইভাবেই করা যে বাইরের অনেক বেশি খরচ এবং ভিডিও মেকার অনেক টাকা পয়সা চেয়ে বসে? এই গানটি যেটা আমাদের প্ল্যানই ছিল যে বাইরে করা, নারী দিবসের যে গানটি, কিন্তু শুধু সময়ের অভাবেই আমরা আসলে কিন্তু সত্যি তাই যে সময়ের অভাবেই আসলে এটা ইনডোরে করা হয়েছে, কিন্তু তার শিরোনামটা কিন্তু বলা হয়নি, শোনো পৃথিবী শোনো। সেক্ষেত্রে এই প্রোডাকশন নিশ্চয়ই ভিজুয়াল প্রোডাকশন আরো অন্যান্য গানেরও করা হয় নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, সেটা কি শুধু নিজেদের গানের নাকি অন্যের গানেরও হয়? কার গান, কোন গান করা হয়েছে? এর মধ্যে সুপ্তি মতিন একজন শিল্পী আছেন, ওনার করা হয়েছে। দিঠি আনোয়ার ওনার তো রিসেন্টলি 14 ফেব্রুয়ারিতে যেটা রিসেন্টলি করা হয়েছে। আরো অনেকে আছেন, মানে এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, কারণ
কাজটা করা হয় কন্টিনিউয়াসলি। বেসিক্যালি স্টুডিও ওয়ার্ক কখন করা হয় কাজের? স্টুডিও ওয়ার্ক বলতে গেলে মানে আমার চোখ থেকে মানে চোখ খোলা থেকে নিয়ে চোখ বন্ধ পর্যন্ত। আচ্ছা, মানে বাইরে যতটুকু যাওয়া হয় বাকিটা স্টুডিও। বাকিটা স্টুডিও। মানে বাসায় আসা মানে আমার জগৎটা হচ্ছে স্টুডিওর জগৎটা। একটা ব্যাপার একটু কৌতূহল যাচ্ছে যে ধরা যাক বাবা বেঁচে থাকাকালীন কিন্তু একটা যাতায়াত থাকতো অন্যান্য সহকর্মীর বা অন্যান্য আঙ্কেল আন্টিদের, এটা স্বাভাবিকভাবেই কমে যায়। যোগাযোগের ক্ষেত্রে কার কার সাথে খুব বেশি, কোন আঙ্কেল আন্টিদের, মানে তারাও বরেণ্য শিল্পী, কার কার সাথে যোগাযোগটা রয়ে গেছে? এখন পর্যন্ত আমি যদি বলি যে খুরশিদ আঙ্কেলের সাথে খুব ভালো সম্পর্ক, উনি তো যে কোনো সময় মা কেমন আছি, কেমন কি চলছে, আজাদ আঙ্কেলের সাথে খুব ভালো সম্পর্ক। মানে না মানে উনি সবসময় ফোন দেন, সাদি আঙ্কেল, শেখ সাদি আঙ্কেল স্টিল উনি ফোন দেন, আমরা ফোন দিয়ে কথা বলি, ফেরদৌসী আন্টির সাথে আমরা কথা বলি, মানে ওনারা হাদি আঙ্কেলের সাথে কথা হয়, মানে ওনাদের সাথে যখন ছিলেন তখন ওনার সাথে ওনার কথা চিন্তা করলেই খারাপ লাগে। হ্যাঁ, তো কাকে রেখে আসলে আসলেই তাই। আর ইনফ্যাক্ট পাপাম্মি চলে যাওয়ার পরে মোটামুটি সবাই কিন্তু একটা মানে গার্জিয়ান হিসেবে, মানে ওনারা এমন একটা, মানে শাম্মী আন্টি তো এরকম ছিল, আমরা কোনো লাইভ প্রোগ্রাম থেকে বেরোলাম, রাত 2টোর সময় বেরিয়েছি, তখন আন্টি ফোন দিয়ে বলতেন, মারে তোদের গান শুনেছি, খুব ভালো লেগেছে, মানে এইভাবে করে বলতেন। হ্যাঁ, এইভাবে করে বলতেন উনি, মানে এইটা খুব মিস করি আন্টির। তারপরে সুবীর আঙ্কেলের কথাগুলো খুব মিস করি। একে একে ছায়াগুলো সরে যায় আসলে। খুব ইচ্ছা করছে একটু অনেক সাদের ময়না একটু শুনতে, প্লিজ। আমাদের একবার বিদায় নিতে হবে, একটু গাও না, একটু শুনি। আচ্ছা, এত জনপ্রিয় গান আসলে। অনেক সাধে ময়না বাঁধন কেটে অনেক সাধে ময়না আমার বাঁধন কেটে মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়। অনেক সাধে ময়না আমার বাঁধন কেটে মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়। অনেক সাধের ময়না কি সব গান দিয়ে গেছেন না, মানে একেবারে শেষ পর্যায়ে আমরা শুধু দুজনার গান নিয়ে আসলে স্বপ্নের পরিধিটা সীমা ছাড়া থাকে। তারপর শুনি হুমায়রা। জি, স্বপ্ন এইবার যেটা আমরা করেছি, একটা স্বপ্ন আসলে একটু হলেও পূরণ হয়েছে। সেটা হচ্ছে গত বছর ধরে আমরা বাবার নামে বশির আহমদ সম্মাননা শুরু করেছি। এটা আমাদের একটা স্বপ্ন ছিল, যেটা আমরা অলরেডি শুরু করেছি, এবং এটা আস্তে আস্তে আমরা এগিয়ে নিয়ে যাব। কোনো জুরি বা একটা সাংগঠনিকভাবে এটা ছিল। তো এটার মধ্যে 6টা ক্যাটাগরিতে আমরা সম্মাননা দিয়েছিলাম: শিল্পী, সুরকার, গীতিকার, যন্ত্রশিল্পী, সাংবাদিক এবং বিশেষ ব্যক্তিত্ব। তো এইভাবে করে আমরা দিয়েছিলাম। তো এইভাবে করে আমরা এটাকে আরো বড় আকারে কিছু করতে চাই, এবং এর সাথে সাথে আমাদের যে প্রতিষ্ঠানটি আছে সারগাম মিউজিক্যাল একাডেমি, এটাকেও আমরা বড় করতে চাই, যেটা যাতে করে আমরা আরো বাচ্চাদেরকে যতটুকু আমরা শিখেছি অতটুকু দিয়ে যদি তাদেরকেও আমরা শেখানো, তো অনেক বড় কথা, মানে তাদের সাথে প্র্যাকটিস করে তারাও যদি ওই জিনিসটুকু গ্র্যাব করতে পারে, তাহলে তো আলহামদুলিল্লাহ। একদম। রাজার কাছে শুনি, নিজের কম্পোজিশন, নিজের গান নিয়ে স্বপ্নের স্বপ্ন যেটা হচ্ছে, ইনফ্যাক্ট ও যেটা বললো সেটা তো আমাদের দুজনের একসাথে প্রজেক্ট। আর নিজের কম্পোজিশন যেটা নিয়ে আছে, তো এই বছর অনেকগুলো কাজ করার স্বপ্ন আছে। আচ্ছা, তো ইনশাআল্লাহ প্রতিটা ক্ষেত্রে কাজ করার
যদি আল্লাহ তৌফিক দান করেন তো নিশ্চয়ই এই বছরে কিছু অনেক অনেক শুভকামনা। গারো গান শোনার ইচ্ছা ছিল বাট সময় বলছে, নিশ্চয়ই অন্য কোনো আড্ডায় দুজনের জন্য অনেক ভালো হোক। প্রিয় দর্শক, দারুণ এক আড্ডার আসলে এভাবেই হয়তো লাভ বক্সটা প্রতিবার বিদায় নিতে হয়, কারণ আড্ডাটা রেস্ট থেকে যায়। তো নতুন কোনো আলোচনা আবার থাকবে এবং নারী দিবসের দারুণ একটা কাজ আসছে, আপনারা সবাই দেখবেন, শেয়ার করবেন অবশ্যই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেটি তো বলতেই পারি। সো ভালো থাকুক এই শিল্পী পরিবারের দুই সন্তান। আল্লাহ হাফিজ।